হ্যালো শিক্ষার্থীরা, ওয়েলকাম টু স্কুল অফ মেরিট। স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে চেনা অচেনা সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ইংলিশ গ্রামারের একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব এবং সেটি হচ্ছে প্রিপোজিশন। তো আলোচনা শুরুর আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো এই যে প্রিপোজিশন টপিকটা, এটা ইংলিশ গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে আমরা এই প্রিপোজিশন দেখি, কিন্তু কোন জায়গাতে সঠিক কোন প্রিপোজিশনটা আমরা ব্যবহার করব সেটা সম্পর্কে আমাদের অনেকেরই কনফিউশন রয়েছে। তো আজকের ক্লাসে আমি এই প্রিপোজিশন নিয়ে আলোচনা করতে যাব। অবশ্যই এই প্রিপোজিশনের যে চ্যাপ্টারটি, এটা অনেক বড় একটি চ্যাপ্টার, কারণ অনেক খুঁটিনাটি বিষয় এই প্রিপোজিশনের মধ্যে রয়েছে, যার কারণে এই সম্পূর্ণ প্রিপোজিশনের উপরে একটা ক্লাসে কখনোই তোমাদেরকে আমি কনসেপ্ট ক্লিয়ার করাতে পারবো না। যার কারণে আমার এই প্রিপোজিশনের ক্লাসটা দুইটা তিনটা পর্বে ভাগ থাকবে। তো আজকে আমাদের পর্ব 1 থাকবে, অর্থাৎ পার্ট 1। এই পার্ট 1 এর ক্লাসটা তোমরা ভালোভাবে দেখবে। দেখার পরে এরপর যে পার্টগুলো আমি কন্টিনিউ আপলোড করব, প্রত্যেকটা পার্ট তোমরা দেখবে, তাহলে এই প্রিপোজিশন সম্পর্কে তোমাদের একেবারে নিখুঁত ধারণা তৈরি হবে। এবং পরীক্ষাতে, কম্পিটিটিভ পরীক্ষাতে যত ধরনের প্রিপোজিশনের উপরে তোমাদের কোশ্চেন আসুক না কেন, তোমরা সেটা অনায়াসে আনসার করতে পারবে এবং নির্ভুলভাবে আনসার করতে পারবে। তো চলো আমরা আর সময় নষ্ট না করে এই প্রিপোজিশনের উপরে বেসিক কনসেপ্টটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে এই প্রিপোজিশন জিনিসটা কি এবং এটা কোথায় আমরা ব্যবহার করব। কারণ একটা সেন্টেন্সে আমরা মন গড়ার মতোই এই প্রিপোজিশনটা ব্যবহার করতে পারবো না। প্রিপোজিশনের এক্সাম্পলগুলো তোমাদের জানা আছে, যেমন অন, অফ, টু, ওভার, আউট, এই ধরনের অজস্র প্রিপোজিশন রয়েছে। প্রিপোজিশনের নামগুলো তোমরা জানো বা প্রিপোজিশন দেখলে তোমরা চিনতে পারো, কিন্তু সঠিক ব্যবহারটাই আমাদের সমস্যা। আর আমাদের পরীক্ষাতে এই প্রিপোজিশনের সঠিক ব্যবহারের উপরেই কোশ্চেন আসে। তো ফার্স্ট অফ অল আমরা জেনে নেই, চলো এই প্রিপোজিশনটা কোথায় আমরা ব্যবহার করি। একটা সেন্টেন্সের মধ্যে এক বা একাধিক নাউন থাকতে পারে। নাউন কোনটা? নেমিং ওয়ার্ড, অর্থাৎ যেই ওয়ার্ডটা দিয়ে কোনো কিছু নাম বোঝায় সেটাই হচ্ছে নাউন, আমরা প্রত্যেকে জানি। এবং এক একটা সেন্টেন্সের মধ্যে একাধিক নাউন থাকতে পারে। তো আমাদের এই প্রিপোজিশনটা আমরা ব্যবহার করি কোনো একটা নাউনের আগে। তো কোনো একটা নাউনের আগে যখন আমরা ব্যবহার করি প্রিপোজিশনটা, তার আগে অন্য কোনো নাউন যদি থাকে সেন্টেন্সে, ওই নাউনের সাথে একটা সম্পর্ক তৈরি করে। যেমন আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম, দি বুক ইজ, এবং আরেকটা সেন্টেন্স লিখলাম, দি টেবল। এক্ষেত্রে দেখো, দি বুক একটা নাউন এবং টেবল একটা নাউন, কিন্তু আমি যদি বলি দ্য বুক ইজ, মানে অর্থটা কি? বইটি হয়। দি টেবল মানে টেবিলটি, কোনো অর্থ কিন্তু আমরা পাই না। এবার আমি যদি দ্য বুক ইজ এর পরে অন একটা প্রিপোজিশন আমি ব্যবহার করে দিই, দ্য বুক ইজ অন দি টেবিল, তাহলে একটা মিনিং পেয়ে যাই কিন্তু আমরা সেন্টেন্সের। এবং এই অনটা কি করলো? এই টেবিলের সাথে বইয়ের একটা সম্পর্ক তৈরি করে দিয়ে বাক্যের অর্থটাকে স্পষ্ট করে তুললো। তো এটাই হচ্ছে প্রিপোজিশন। তাহলে বুঝতে পেরেছো একটা প্রিপোজিশন একটা বাক্যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ আমরা যদি বাক্যে প্রিপোজিশন ব্যবহার না করি, তাহলে কোনো বাক্যকে আমরা সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করে আমরা তুলে ধরতে পারবো না। সুতরাং প্রিপোজিশনটা মোস্ট ইম্পর্টেন্ট এবং সঠিক প্রিপোজিশন ব্যবহার করতে হবে। আমি যদি এখানে টু ব্যবহার করে দিই, দ্য বুক ইজ টু দ্য টেবিল, তাহলে কিন্তু এটার অর্থ আসে না। অর্থাৎ সঠিক জায়গাতে সঠিক প্রিপোজিশনের ব্যবহার আমাদের করতে হবে, আর ওই ব্যবহারটাই আমাদেরকে শিখতে হবে। তাহলে চলো, প্রিপোজিশনের ডেফিনেশনে বলা হয়েছে যে সকল পার্টস অফ স্পিচ নাউন বা প্রনাউনের পূর্বে বসে। অর্থাৎ প্রিপোজিশন গুলো এক ধরনের পার্টস অফ স্পিচ। আমরা যে 8 ধরনের পার্ট অফ স্পিচের কথা আমরা জানি, নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই যে 8 প্রকার পার্ট অফ স্পিচের কথা আমরা প্রত্যেকে জানি, পড়েছি। সেই 8 প্রকার পার্ট অফ স্পিচের মধ্যে একটা হচ্ছে কি? প্রিপোজিশন। এবং এই প্রিপোজিশনগুলো নাউন বা প্রনাউনের পূর্বে বসে, পরে বসে না। নাউন বা প্রনাউনের পূর্বে বসে বাক্যের অন্য নাউন বা প্রনাউনের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে। যেমন কিরকম সম্বন্ধ স্থাপন করেছে আমরা তো দেখলাম, এই বই এবং টেবিল দুটার মধ্যে কোনো সম্পর্ক ছিল না। যখন আমি অন ব্যবহার করে দিয়েছি, তখন কিন্তু একটা সুন্দর সম্পর্ক আমরা পেয়েছি যে টেবিলের উপর বইটি রয়েছে। তো এই সম্পর্কটা তৈরি করে সেটাই হচ্ছে কি? প্রিপোজিশন। যে এক্সাম্পলটা আমি দিয়েছিলাম, দ্য বুক ইজ অন দ্য টেবিল, এখানে অন শব্দটা বুক এবং টেবিলের মধ্যে একটা সম্বন্ধ প্রতিষ্ঠা করেছে, এবং এই সম্বন্ধ প্রতিষ্ঠা করে বাক্যের অর্থটাকে আরো স্পষ্ট করে তুলেছে আমাদের সামনে। তো এটাই হচ্ছে একটা কি? প্রিপোজিশন। তো আশা করি বুঝতে পেরেছো প্রিপোজিশন কোনগুলা। প্রিপোজিশনগুলো সবসময় নাউন বা প্রনাউনের পূর্বে বসবে।
এবং এটার কাজ কি হবে? এটার কাজ হবে বাক্যের অন্যান্য যে নাউন বা প্রনাউনগুলো থাকবে ওইগুলোর সাথে একটা রিলেশন তৈরি করে দিয়ে বাক্যের অর্থটাকে স্পষ্ট বা পরিষ্কারভাবে আমাদের সামনে তুলে ধরবে। এবার চলো আমরা ক্লাসিফিকেশন অফ প্রিপোজিশন দেখব, অর্থাৎ কত ধরনের প্রিপোজিশন হতে পারে সেগুলোই আমরা দেখে নেব। তো ক্লাসিফিকেশন অফ প্রিপোজিশন অর্থাৎ প্রিপোজিশনের যে শ্রেণী বিভাগ, তো গঠন ও কাজের ভিত্তিতে প্রিপোজিশনগুলোকে 8 ভাগে ভাগ করা হয়েছে। কত ভাগে ভাগ করা হয়েছে? 8 ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগগুলো সম্পর্কেই আমরা আজকের ক্লাসে জেনে নেওয়ার চেষ্টা করব। তো প্রথম যে ভাগটা সিম্পল প্রিপোজিশন। কোনগুলো সিম্পল প্রিপোজিশন? যে সকল প্রিপোজিশন একটি মাত্র ওয়ার্ড দ্বারা গঠিত হয় সেই সব প্রিপোজিশনকে সিম্পল প্রিপোজিশন বলে। তার মানে একের বেশি ওয়ার্ড দ্বারাও প্রিপোজিশন গঠিত হতে পারে, তা না হলে এখানে এই কথাটা কিন্তু বলতো না যে একটি মাত্র ওয়ার্ড দ্বারা গঠিত হয়। যেমন কোনগুলো? যেমন অফ, একটাই ওয়ার্ড। অন, এখানেও একটাই ওয়ার্ড। টু, ফ্রম, বাই, ফর, এই যে প্রিপোজিশনগুলো সবগুলো সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড, এই কারণে এগুলোকে বলা হয় সিম্পল প্রিপোজিশন। এবার 2 নম্বরে দেখো কি আছে? ডাবল প্রিপোজিশন। ডাবল মানে কি? একের দ্বিগুণ, অর্থাৎ একটা থাকবে না, দুইটা থাকবে। তো ডাবল প্রিপোজিশন ব্যাপারটা কি? যে সকল প্রিপোজিশন বাক্যের অর্থ সম্পূর্ণ করতে দুটি সিম্পল প্রিপোজিশন দিয়ে গঠিত হয়, অর্থাৎ এই ক্ষেত্রে সিম্পল প্রিপোজিশন কয়টা থাকবে? দুইটা থাকবে। কিরকম দেখো, খুব ইজি লাগবে তোমাদের কাছে। যেমন ইনটু, এই ইনটুটাও কিন্তু একটা প্রিপোজিশন, এবং এই ইনটুর মধ্যে কি আছে দেখো? ইন আছে এবং টু আছে। এই ইন এবং টু মিলিয়ে কি হয়ে গেছে? ইনটু হয়ে গেছে, মানে এটা একটা ডবল প্রিপোজিশন হয়ে গেছে। একই রকম ভাবে আপ টু, আপ টুর মধ্যে কি কি আছে দেখো? আপ আছে এবং টু আছে, আপ এবং টু মিলিয়ে হয়ে গেছে আপ টু, যার অর্থ হচ্ছে পর্যন্ত, অর্থাৎ দুইটা পর্যন্ত, তিনটা পর্যন্ত, এইরকম অর্থে আমরা এই প্রিপোজিশনগুলো সেন্টেন্সে ব্যবহার করি। দেখো উইদাউট, উইদাউটের মধ্যে কি আছে? উইথ আছে এবং আউট আছে। উইথ হচ্ছে একটা সিম্পল প্রিপোজিশন, আউট হচ্ছে একটা সিম্পল প্রিপোজিশন। এই দুইটা সিম্পল প্রিপোজিশন মিলিয়ে হয়ে গেছে কি? একটা ডাবল প্রিপোজিশন। উইদিন, উইদিনের মধ্যে কি আছে? উইথ আছে আর ইন আছে, তাহলে উইথ আর ইন মিলিয়ে হয়ে গেছে উইদিন, যেটা একটা সময় বোঝাতে ব্যবহার করা হয়, যেমন উইদিন 5 মিনিটস, উইদিন 1 আওয়ার। এগুলোই হচ্ছে সাধারণত কি? এগুলো সবগুলো হচ্ছে ডাবল প্রিপোজিশন। তো এখন পর্যন্ত আমরা সিম্পল প্রিপোজিশন দেখলাম, ডাবল প্রিপোজিশন দেখলাম। এবার চলো আরেকটা প্রিপোজিশন আমরা দেখি, কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশনটা কি দেখো? যে সকল প্রিপোজিশন দুই বা ততোধিক নাউন, প্রনাউন বা ফ্রেজকে যুক্ত করতে ব্যবহৃত হয় তাদেরকে কম্পাউন্ড প্রিপোজিশন বলা হয়। দুইটা বা তার বেশি নাউন, প্রনাউন বা ফ্রেজকে যুক্ত করে। কিরকম ভাবে দেখো? আই উইল গো দেয়ার বিফোর হি কামস। এখানে দেখো আই উইল গো দেয়ার, এটা হচ্ছে একটা ফ্রেজ, এক একটা সেন্টেন্স হচ্ছে এক একটা ফ্রেজ। হি কামস, সে আসে। তাহলে এই ক্ষেত্রে এখানে একটা ফ্রেজ, এখানে একটা ফ্রেজ, এই দুইটা ফ্রেজকে যুক্ত করেছে এই বিফোর এই শব্দটা, অর্থাৎ যার অর্থ হচ্ছে আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব। বিফোর মানে আগে, হি কামস, সে আসার আগে আমি সেখানে যাব। তাহলে বিফোরটা বাদ দিয়ে দেখলে কি হয় দেখো? বিফোরটাকে যদি আমরা ছেড়ে দিই, আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব, হি কামস, সে আসে, কোনো অর্থ কিন্তু দাঁড়ায় না। এই দুইটাকে যুক্ত করতেই এই বিফোর প্রিপোজিশনটা আমরা ব্যবহার করি। তাহলে দুইটা ফ্রেজকে এক্ষেত্রে যুক্ত করে দিয়েছে, তাহলে এটা হচ্ছে একটা কম্পাউন্ড প্রিপোজিশন। যেমন দ্য রিভার ইজ রানিং, অর্থাৎ নদীটা প্রবাহিত হচ্ছে। দ্য ভ্যালেজ, গ্রাম, কোনো অর্থ দাঁড়ায় না, কিন্তু আমরা যদি অ্যাক্রস ব্যবহার করি, দ্য রিভার ইজ রানিং অ্যাক্রস দ্য ভ্যালিজ, তাহলে একটা সুন্দর অর্থ কিন্তু এখানে উঠে এসেছে। তাহলে এই অ্যাক্রসটা কি? অ্যাক্রসটা হচ্ছে একটা কম্পাউন্ড প্রিপোজিশন। তো সেম ভাবে আমরা এখন আরেকটা প্রিপোজিশন দেখবো, যেটা হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। ফ্রেজ প্রিপোজিশন কি ব্যাপারটা? যে সকল প্রিপোজিশন একগুচ্ছ শব্দ রূপে থাকে, একগুচ্ছ শব্দ, অর্থাৎ একাধিক শব্দ একসাথে যুক্ত থাকবে, কোনো একটাকে বাদ দিলে এটার কোনো অর্থ দাঁড়াবে না, সেন্টেন্সের বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক স্থাপন করে। কারণ প্রিপোজিশনের উদ্দেশ্য হচ্ছে সম্পর্ক স্থাপন করা, এটা প্রত্যেকটা প্রিপোজিশনেরই কাজ। কিন্তু এই ক্ষেত্রে একগুচ্ছ প্রিপোজিশন থাকবে, যেমন একগুচ্ছ শব্দ রূপে থাকবে। যেমন কিরকম? যেমন মিনা কেম হেয়ার ইন অর্ডার টু ইনভাইট মি। ইন অর্ডার টু, দেখো ইন অর্ডার টু এটা একগুচ্ছ শব্দ, যেমন ইন রয়েছে, অর্ডার রয়েছে, টু রয়েছে, যে ক্ষেত্রে আমরা দুইটা প্রিপোজিশন দেখতে পাচ্ছি, একটা ইন, একটা টু, এবং একটা শব্দের সাথে যুক্ত হয়ে রয়েছে, একটা গুচ্ছ তৈরি করেছে। এই কারণে এটা কি হবে? এটা হবে একটা ফ্রেজ প্রিপোজিশন। উই আর স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য গেট, দেখো ইন ফ্রন্ট অফ এটা পুরোটা একটা ফ্রেজ, যেখানে ইন রয়েছে, অফ রয়েছে। ইন ফ্রন্ট অফ মানে সামনে বোঝাতে ইন ফ্রন্ট অফ কথাটা ব্যবহার করা হয়। হি ওয়াজ অ্যাবসেন্ট
ডিউ টু হিজ ইলনেস, এই যে ডিউর সাথে টুটা যুক্ত হয়েছে, যুক্ত হয়ে একটা ফ্রেজ প্রিপোজিশন তৈরি করেছে। তাহলে এগুলো হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। এবার নাম্বার 5 দেখো, পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল প্রিপোজিশন কোনগুলো? ভার্বের মধ্য দিয়ে প্রিপোজিশন গুলো তৈরি হয়। অনেক সময় ভার্বের সাথে আইএনজি যুক্ত করে, অনেক সময় ভার্বের যে থার্ড ফর্মটা রয়েছে, ভি3 ফর্মটা রয়েছে, পাস্ট পার্টিসিপল ফর্মটা রয়েছে, ওইটা ডিরেক্টলি সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়। ওইগুলো হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। যেমন এক্সাম্পল, যেমন এ ক্যানেল ফ্লোস পাস্ট আওয়ার ভিলেজ, এখানে পাস্ট একটা পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে সেন্টেন্সের মধ্যে। এবং যেমন এই ভার্ব পাস, এটা একটা ভার্ব ফর্ম, এটার সাথে যখন ইডি যুক্ত হয়ে গেছে, এটা পাস্ট পার্টিসিপল হয়ে গেছে, তো এটা হচ্ছে একটা পার্টিসিপল প্রিপোজিশন। আই হ্যাড নাথিং টু সে রিগার্ডিং দিস ম্যাটার, এক্ষেত্রে দেখো রিগার্ডের সাথে আইএনজি যুক্ত করে রিগার্ডিং হয়ে গেছে, এবং এটাও একটা প্রিপোজিশন হিসেবে সেন্টেন্সে ব্যবহার হয়েছে। দ্য রেজাল্টস অফ দ্য ইনভেস্টিগেশন আর পেন্ডিং, এক্ষেত্রেও দেখো আইএনজি যুক্ত হয়ে এক্ষেত্রে একটা প্রিপোজিশন গঠন করেছে। তো এগুলোই হচ্ছে সাধারণত পার্টিসিপল প্রিপোজিশন। আরেকটা প্রিপোজিশন আমরা দেখো ডিসগুইসড প্রিপোজিশন। কোনগুলা? যে সকল প্রিপোজিশন বাক্যের মধ্যে সংক্ষিপ্ত আকারে থাকে, বাক্যের মধ্যে সংক্ষিপ্ত আকারে থাকে। যেমন কি রকম? যেমন হি ইজ ইট ইজ 8 o'clock ইন দ্য মর্নিং, এক্ষেত্রে দেখো উয়ের পরে একটা অ্যাপোস্ট্রোফ রয়েছে, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে রয়েছে। এক্স্যাক্টলি এটা কিন্তু উ নয়, এটা হচ্ছে অফ। এই অফটাকে সংক্ষেপে লিখেছে ও। তাহলে ইট ইজ 8 o'clock ইন দ্য মর্নিং, তো এই অফটাকে সংক্ষিপ্ত আকারে উ লিখেছে, এবং উপরে উপরে অ্যাপোস্ট্রোফ যখন দিয়ে দিয়েছে তখন এটা হয়ে গেছে অফ। বুঝেছো? তাহলে প্রনাউন্সিয়েশনটা আমাদের করতে হবে কি, ইট ইজ 8 o'clock ইন দ্য মর্নিং, কিন্তু আমরা এক্ষেত্রে সংক্ষিপ্ত আকারে এটা ব্যবহার করেছি, এই কারণে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ডিসগুইসড প্রিপোজিশন। এবার দেখো 7 নাম্বার যে প্রিপোজিশনটা, ডিটেস্ট প্রিপোজিশন। এই ডিটেস্ট প্রিপোজিশনটা কি? যেমন ইন্টারোগেটিভ প্রনাউন বা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ প্রনাউন বা রিলেটিভ অ্যাডভার্বস এর সাথে সম্পর্কযুক্ত হয়ে যে সকল প্রিপোজিশন বাক্যের প্রথমে না বসে বাক্যের শেষে বসে, অর্থাৎ এটার ফিচার্সটা হচ্ছে কি বাক্যের শেষে বসবে। রিলেটিভ প্রনাউন কোনগুলো রয়েছে এবং রিলেটিভ অ্যাডভার্ব কোনগুলো রয়েছে, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কোনগুলো রয়েছে, এগুলো তোমরা প্রত্যেকে জানো। ইন্টারোগেটিভ প্রনাউন কোনগুলো এগুলো তোমরা জানো। যেমন এই ক্ষেত্রে যে আমরা হোয়ার, হোয়াট, এই যে ওয়ার্ডগুলো ব্যবহার করি, এগুলো সাধারণত রিলেটিভ প্রনাউন, এগুলোকে ইন্টারোগেটিভ প্রনাউন হিসেবেও বলা হয়ে থাকে। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে তুমি দেখো ফ্রম, এটা সেন্টেন্সের শেষে ব্যবহার করা হয়েছে। ফর, এটাও সেন্টেন্সের শেষে ব্যবহার করা হয়েছে। তো এগুলো সাধারণত ডিটেস্ট প্রিপোজিশন হিসেবে বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। এবং 8 নম্বর যে প্রিপোজিশনটা সেটা হচ্ছে ভার্বাল প্রিপোজিশন। তো ভার্বাল প্রিপোজিশন কোনগুলা? যে সকল প্রিপোজিশন কোনো ভার্বের পূর্বে যুক্ত হয়ে নতুন ভার্ব গঠন করে, ভার্বের পূর্বে যুক্ত হবে। যেমন এক্সাম্পল হিসেবে দেখো ওভারলুক, এক্ষেত্রে লুকটা কি? লুকটা হচ্ছে একটা ভার্ব, এবং লুক ভার্বের আগে ওভার যখন যুক্ত হয়ে গেছে তখন ওভারলুক হয়ে গেছে। একই রকম ভাবে ড্রটা একটা ভার্ব, এবং ড্র এর আগে যখন আমি উইথ ব্যবহার করেছি তখন কি হয়ে গেছে? উইথড্র হয়ে গেছে। তো এইভাবে আমরা এই ভার্বাল প্রিপোজিশন গুলো আমরা তৈরি করব এবং বাক্যের মধ্যে ব্যবহার করব। তো এই হচ্ছে প্রিপোজিশনের ক্লাসিফিকেশন। তো আজকের ক্লাসে এই ক্লাসিফিকেশন পর্যন্তই থাকুক। তোমরা এক পলক এই ক্লাসিফিকেশন গুলো দেখে নাও এবং মনে রাখার চেষ্টা করো। আগামী ক্লাস থেকে আমরা ফোকাস করব কোন প্রিপোজিশনটা আমরা কোন জায়গাতে ব্যবহার করব, ইন কোথায় ব্যবহার করব, অফ কোথায় ব্যবহার করব, আউট কোথায় ব্যবহার করব, টু কোথায় ব্যবহার করব। এভাবে একটা একটা করে আমরা প্রিপোজিশনের ব্যবহারগুলোর উপর তোমাদেরকে পূর্ণাঙ্গ ধারণা দেব, এবং এই ক্লাস থেকে তোমরা প্রিপোজিশনের সঠিক ব্যবহার 100% শিখতে পারবে এবং পরীক্ষাতে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবে এবং আগামী ক্লাসে এই প্রিপোজিশনের পার্ট 2 অবশ্যই দেখার চেষ্টা করবে।